স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে এবার মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট করার অভিযোগ উঠেছে। তার সেই পাসপোর্টে আড়াল করেছেন পুলিশের পরিচয়। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। বেনজির তার পুরনো হাতে লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেন 2010 সালের 11 অক্টোবর। সে সময় নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট না নিয়ে সাধারণ পাসপোর্ট নেন। এ সময় আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন। আবেদন ফর্মে পেশা হিসেবে লেখেন প্রাইভেট সার্ভিস। বিধি অনুযায়ী সরকারি চাকরি করে কোনোভাবেই বেসরকারি চাকরি বা অন্য কোনো পেশা উল্লেখ করার সুযোগ নেই। ভারতের কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এর আগে রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা সিয়ামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। এর প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। ভারতের কলকাতায় এমপি আনারের হত্যাকাণ্ডের পর সেখান থেকে নেপালে পালিয়ে যান সিয়াম। যদিও নেপাল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। সিয়ামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। তিনি হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামানের সহকারী হিসেবে কাজ করতেন। আনারের মরদেহ গুম করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিয়াম। রাজধানীকে যানজট মুক্ত করতে গ্রহণ করা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয়েছে 65%। এই এক্সপ্রেসওয়ের পাশেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে গড়ে উঠেছে বিশ্বমানের পূর্বাচল মডেল রিফুয়েলিং অ্যান্ড অটো গ্যাস স্টেশন। তবে মূল এক্সপ্রেসওয়ের সাথে সংযোগ না পাওয়ায় রিফুয়েলিং স্টেশনটির বিনিয়োগ ঝুঁকির মুখে পড়েছে। এক্সপ্রেসওয়ে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বলছে, সরকার উদ্যোগী হলে এ সমস্যার সমাধান সম্ভব। মূল ঢাকা শহরের ভেতর দিয়ে যাওয়া সড়ক ও মহাসড়কগুলো যানজটমুক্ত রাখতে ও ভারী যানবাহনগুলোর যাতায়াত নির্বিঘ্ন করতে গড়ে উঠছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। গাজীপুরের কড্ডা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে দেশের উত্তর জনপদ থেকে আসা যানবাহন সহজে চট্টগ্রাম ও সিলেট যেতে পারবে। মূল 4 লেন ও 2টি সার্ভিস লেন দিয়ে উন্নত বিশ্বের আদলে গড়ে উঠছে এই এক্সপ্রেসওয়ে। এরই মধ্যে এই এক্সপ্রেসওয়ের পাশে নারায়ণগঞ্জের কুশাবো কাঞ্চন এলাকায় নির্মাণ করা হয়েছে মডেল রিফুয়েলিং স্টেশন, পূর্বাচল মডেল রিফুয়েলিং অ্যান্ড অটো গ্যাস স্টেশন। উন্নত বিশ্বের মতো যাত্রী সাধারণ থেকে যানবাহনের চালক ও হেলপারের জন্য আধুনিক ও উন্নত সুবিধা সম্বলিত একটি পরিবেশ দিতেই গড়ে তোলা হয় এই স্টেশন, যেখানে বিনা খরচে একসাথে 50 জন যানবাহন কর্মী বিশ্রাম নিতে পারেন। পরিচ্ছন্ন পরিবেশে গোসল ও টয়লেটের ব্যবস্থা, কম খরচে খাবারের সুবিধা ছাড়াও নিরাপদ গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। এছাড়া আছে ভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থা। আমরা অনেক সময় দূর দূরান্ত থেকে গাড়ি চালা আসি, আমরা বিশ্রাম নিলে চোখের ঘুমটা একবারে কাইটা জায়গা সুস্থভাবে আমরা গাড়ি চালাতে পারি। এরকম পাম্প যদি আরো বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ উন্নতির দিকে যাইব। মূলত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রণীত নকশা অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে 7টি আধুনিক ফিলিং স্টেশন স্থাপনের অনুমোদন দেয় সরকার। এটি তার একটি। তবে 2.30 একর জায়গা নিয়ে গড়ে ওঠা বিশাল এই স্টেশনটির বিনিয়োগ ঝুঁকিতে পড়েছে। এক্সপ্রেসওয়ের মূল লেনের সাথে স্টেশনের সরাসরি সংযোগ না থাকায় যানবাহনগুলো এই স্টেশন ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হবে। মূল সড়কের সাথে আমাদের পাম্পের সংযোগ সড়কটা যদি এখানে আমাদের অ্যাক্সেসের জন্য সেইভাবে যদি একটু ব্যবস্থা রাখতো তাহলে হয়তো বা আমাদের বিনিয়োগটা আসলে সার্থকতা আসতো। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির ভিত্তিতে তৈরি হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। এটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান জানায় সংকট সমাধানের সুযোগ আছে। আমরা তো চাবো যে আমাদের ডিজাইন অনুযায়ী, যেটা সরকারের সঙ্গে আমাদের সম্মত ডিজাইন, সে অনুযায়ী কাজ করতে। এর বাইরে কোনো কাজ করলে হয় সরকারকে আমাদেরকে টাকা দিতে হবে, কিংবা যাদের জন্য আমরা করব তাদেরকে টাকা দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদেরকে ওইরকম কোনো নিশ্চিত আপনার পরিবর্তন আনতে হবে এরকম কোনো কিছু এখন পর্যন্ত বলা হয়নি। তিনি জানান 2025 সালের জুনের মধ্যে এক্সপ্রেসওয়ের পুরো কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। 31 মে পর্যন্ত শতকরা 64% কাজ শেষ হয়েছে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। পুলিশের ওয়ারি বিভাগের আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজধানীর যাত্রাবাড়ির একটি কমিউনিটি সেন্টারে এ সভায় উপস্থিত ছিলেন সংসদের হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম, সংসদ সদস্য সাইদ খোকন,
মশিউর রহমান মোল্লা সজল, ডিএমপির কমিশনার হাবিবুর রহমান ও ওয়ারি বিভাগের উপ পুলিশ কমিশনার ইকবাল হোসেন সহ অনেকে। এ সময় ওয়ারি বিভাগের ট্রাফিক ব্যবস্থাপনা সহ কুরবানির হাটকে কেন্দ্র করে মানুষের চলাচলে যেন ভোগান্তি না হয় এ বিষয়েও আইন শৃঙ্খলা কমিটিতে আলোচনা করা হয়। ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নজর কেড়েছে দিনাজপুরের প্রত্যন্ত গ্রামের দীপশিখা মেটি স্কুল। দ্বিতল এই স্কুলের অন্যতম বৈশিষ্ট্য হল শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা গরম ও শীতের অনুভূতি তীব্রভাবে অনুভব করে না। এই স্কুলের পরিবেশ বান্ধব নির্মাণশৈলী দেখতে ভিড় করছেন অনেকেই। সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি 3টি দ্বিতল ভবন। প্রতিটি ভবনে রয়েছে আলাদা নাম, আনন্দালয়, মেটি ও দেশি। ভবন নির্মাণে ব্যবহার করা হয়েছে মাটি, খড়, বালু, বাঁশ, কাঠ, টিন ও রড সিমেন্ট। দেয়ালের প্লাস্টারে সিমেন্টের পরিবর্তে ব্যবহার করা হয়েছে মাটি ও বালু। প্রথম তলায় ছাদ হিসেবে বাঁশ বিছিয়ে ও বাঁশের চাটাই দিয়ে মাটির আবরণ দেওয়া হয়েছে। তাই মেটি স্কুল নামেই পরিচিতি পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রাপুর গ্রামে গেলেই চোখে পড়বে নজর কাড়া এই স্কুলটি। দীপশিখা নামে একটি বেসরকারি সংস্থা 1999 সালে শুরু করেন প্রতিষ্ঠানটির কার্যক্রম। মূলত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার মান বৃদ্ধি, প্রতিবন্ধী সেবা কার্যক্রম ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখানে। আমাদের নিচের তলায় আউটডোর সার্ভিস আছে, প্রতিবন্ধী ব্যক্তি যারা আছে তারা এখানে থেরাপি সেবা সহ বিভিন্ন সেবা পেয়ে থাকে। এই স্কুলের উদ্দেশ্য আনন্দের মাধ্যমে শিক্ষাদান, শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি, যুক্তিযুক্ত চিন্তার বিকাশ ও দলীয়ভাবে শিক্ষা গ্রহণ। শিশু থেকে 10ম শ্রেণী পর্যন্ত চলা পাঠ্যক্রমের পাশাপাশি ডিপ্লোমা কোর্সেরও রয়েছে 25 জন শিক্ষার্থী। যখন আমাদের কারেন্ট পালায় তখন আমরা যদি বাতাস হয় তাহলে আমাদের হাওয়াও পাই, অনেক ভালো লাগে। আমার চেয়ার বেঞ্চ নাই, তাও আমাদের পার্টি আছে, এখানে আমরা সব বন্ধুরা মিলে ক্লাস করি। ক্লাস 4 পর্যন্ত এই মাটির বিল্ডিংয়ে ক্লাস করে। যে পড়াশোনার পাশাপাশি আদার্স অ্যাক্টিভিটিগুলো পালন করা হয়। আমরা যদি দেখি যে আমাদের এই যে মাটির ঘরগুলো, সেখানে কিন্তু আসলে ওইরকম হিট কিন্তু এখানে ছিল না, এবং এই ঘরের ভিতরে কিন্তু বাচ্চারা কিন্তু আরাম আয়েসে কিন্তু তারা কিন্তু বসতে পারছে এবং তারা কিন্তু ওই গরমটা অনুভব করছে না। ফলে এটা একটা বিরাট বেনিফিট। 2007 সালে বিশ্বের 13টি স্থাপত্যের মধ্যে মেটি স্কুলকে আগা খান অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। দীপ্ত, বার্তাকক্ষ। চট্টগ্রামে এক মাদকাসক্ত ছেলে তার মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনায় অভিযুক্ত ছেলে ওমর ফারুককে আটক করেছে পুলিশ। রবিবার রাতে নগরীর পাহাড়তলী ভেলুয়ার দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ফারুক দীর্ঘদিন ধরে মাদক সেবী। ঘটনার সময় মাদকের টাকার জন্য সে তার মা রিনা আক্তারের সঙ্গে ঝগড়া করে এক পর্যায়ে কুপিয়ে জখম করে। পরে মারা যান রিনা আক্তার। দেশে বাইরের খবর। ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের জেরে ইসরায়েলিদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ। দেশটির প্রেসিডেন্টের দপ্তরের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানায়। এছাড়া ফিলিস্তিনিদের সহায়তায় ত্রাণ তহবিল গঠনেরও ঘোষণা দিয়েছে দ্বীপ দেশটি। এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েল রাজি হবে বলে যুক্তরাষ্ট্র ফের আশাবাদ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জন কিরবি এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ আশাবাদ ব্যক্ত করেন। এর আগে গত সপ্তাহে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তবে এই আলোচনার মধ্যেও থেমে নেই গাজায় ইসরায়েলি সেনাদের আগ্রাসন। স্থানীয় সময় রবিবার রাতে নুসেইরাত ও বুরেজ শরণার্থী ক্যাম্পে বিমান হামলায় প্রাণ গেছে 22 জনের, যাদের বেশিরভাগই নারী ও শিশু। দীর্ঘ 1.5 মাসের লোকসভা নির্বাচন শেষে সময় হলো ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার। আগামীকাল সে ফলাফল ঘোষণার পালা। তবে ভোট গণনার দিন কারচুপি হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করে বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছে কংগ্রেস। দলটির মুখপাত্র জয়রাম রমেশ দাবি করেন, গণনা প্রভাবিত করতে এরই মধ্যে প্রায় 150 জেলা শাসককে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিষয়টি ঠেকাতে নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে আবেদন করেন জয়রাম। এদিকে বেশিরভাগ বুথ ফেরত জরিপ বলছে, তৃতীয় দফায় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন 73 বছর বয়সী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসতে চলেছে বলেও জরিপগুলো বলছে।
বাংলাদেশ দল বিশ্বকাপে খেললেও এ নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে নেই উন্মাদনা। পাড়া মহল্লায় উঠছে না কোনো পতাকা, নেই প্রিয় দলের খেলোয়াড়ের জার্সি কেনার ধুম। টাইগার সমর্থকরা বলছেন শান্ত বাহিনীর হতশ্রী পারফরম্যান্স হতাশার অন্যতম কারণ। টি-20 বিশ্বকাপ, তবে বাংলাদেশে তার আমেজটা এবার বেশ মলিন। খোদ বিসিবিও যেন হয়ে রয়েছে বিবর্ণ। কিন্তু কেন দেশে ক্রিকেটের এই অবস্থা, সেই প্রশ্নের উত্তরই আজকে জানার চেষ্টা করব। চলুন। এ হলো দেশে হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর স্টেডিয়াম পাড়ার চিত্র। রয়েছে বিসিবির কার্যালয়, তবুও এখানে এলে মনে হবে না বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। সবকিছুতেই যেন মলিনতা। লাল সবুজের হয়ে কারা এবারে টি-20 বিশ্বকাপে খেলছে তাদের কোনো কাট আউট পর্যন্ত চোখে পড়ে না। বিসিবির তরফ থেকে শান্ত বাহিনীকে শুভেচ্ছা জানিয়ে নেই কোনো ব্যানার পর্যন্ত। বিসিবি কি করলো তাতে ক্রিকেট ভক্তদের কিছু যায় আসে না, কিন্তু বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সে বিশ্বকাপ নিয়ে আগ্রহে ভাটা পড়েছে টাইগার সমর্থকদের মাঝেও। লস নাই, জীবনটাই লস, এরকম এক্সপেকটেশন এছাড়া আর কিছুই না। এই দল নিয়ে আর কি এক্সপেকটেশন করবেন আপনি? বাংলাদেশ নেপালের সাথেই জিতবে, আর কারোর সাথে জিতার মতো তাদের বর্তমানে অ্যাবিলিটি নাই। বিসিবির যে একটা দায়িত্ববোধ আছে আমি ওটা খুঁজে পাই না। আমাদের মধ্যে পারবেই না, আর খেলাই পারে না, এরা শুধু পারে টিকটক করতে। শান্ত বাহিনী বিশ্বকাপে হঠাৎ করে যে ঘুরে দাঁড়াবে এমন কোনো সম্ভাবনাও দেখছেন না ভক্তরা। আমাদের জন্য দোয়া করতে পারেন, এর জন্য বেশি কিছু না, সর্বোচ্চ দোয়া। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, শুধু এইটাই বলার থাকবে, কখনো বলা যাবে না যে আমরা কাপ নিব। সাধারণত দেখা যায় ফুটবল বিশ্বকাপের সময় প্রিয় খেলোয়াড়ের জার্সি কেনার ধুম পড়ে দেশে, ছাদে ওড়ে বিভিন্ন দেশের পতাকা। কিন্তু ক্রিকেট যেখানে বাংলাদেশে বিশ্বকাপ খেলছে তাতেও নেই উন্মাদনার ন্যূনতম ছোঁয়া। দোকানগুলোতেও তাই কেনা বেচায় ভাটা। সেল করা অনেক কঠিন হয়ে যাচ্ছে, সবাই জার্সি এসে দেখতেছে আর হাসাহাসি করতেছে। ছোট বাচ্চারা রাস্তা দিয়ে যাচ্ছে, ওরা যাচ্ছে, বাবা মা কিনে দিতেছে, এই ছাড়া আর কিছু না। আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।